আসসালামু আলাইকুম। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস। সম্ভবত এই সপ্তাহে ৪ দিন আমাদের ট্রেড খোলা থাকবে, তারপরে নতুন বছর। আজকে আমরা ইনডেক্স নিয়ে কিছু কথা বলবো এবং বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। যে শেয়ারগুলো আমার চোখে ভালো লাগছে, যে শেয়ারগুলো নিয়ে চর্চা হচ্ছে। তো ঠিক আছে, আমরা চলেন আগে ইনডেক্স নিয়ে একটু কথা বলে আসি। ইন্ডেক্স নিয়ে বরাবরই আমি পজিটিভ ছিলাম। যখন সবাই বলছিল যে মার্কেট শেষ হয়ে যাবে, তখন আমি বলছিলাম যে না, মার্কেট শেষ হওয়ার মতন পজিশনে এখনো আসেনি। মার্কেট যদি শেষ হয়ে যায় সত্যি সত্যি, মার্কেট যদি আপনার ৪৬০০ নিচে নেমে যায়, তাহলে পরে এই মার্কেটকে তোলার মতন সক্ষমতা এমনকি ইনস্টিটিউটদেরও নাই। ওটা ওরা জানে। ওদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে তো চালাতে হবে। সব কিছু মিলায় মার্কেট ঘুরবে এরকম একটা প্রত্যাশা আমার মধ্যে ছিল। অন্ততপক্ষে ফিবোনাকি 618 না ভাঙা পর্যন্ত সাধারণত ট্রেন্ড রিভার্স করে না। ট্রেন্ড রিভার্সের ক্ষেত্রে আমরা ফিবোনাকি 618 যদি ভেঙে যায়, তখন আমরা একটু আশঙ্কার মধ্যে থাকি যে ট্রেন্ড হয়তো রিভার্স করে যাবে কি না। তো দেখেন, আমাদের এই যে মুভমেন্টটা ছিল, সেই মুভমেন্টটা ফিবোনাকি 618 এর নিচে আসেনি। এখানে একটা হ্যামার তৈরি করে প্রাইস উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো আমরা আশাবাদী মার্কেট নিয়ে। ইনশাআল্লাহ মার্কেট হয়তো সামনে ভালো হবে। একবারই তো মার্কেট সোজা উপরের দিকে চলে যাবে না। মার্কেট যাওয়ার ক্ষেত্রে হয়তো ৫,০০০-এ, মানে ৪,৯৫০ এরকম জায়গাতে একবার বাধা খাবে। তারপরে এখানে মাথা আছে, মানে টপ আছে, টপের এখানে ৫,১০০ এই জায়গাতে হয়তো মাথা প্লাস মাইনাস ২০ ধরে নেবেন ভাই। 4 ডিজিটের সংখ্যায় পিন পয়েন্ট অ্যাকুরেসি দেওয়া প্রায় অসম্ভব। তো এরকম জায়গাতে ৫,১০০ বা ৫,০৮০ এরকম জায়গাতে হয়তো সে একটু থমকাবে। এইটা পার করতে পারলে, এই যে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে। আমরা যদি দেখতে যাই, এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে এইটা ৫,৮০০। তো এইটা পার করতে পারলে তখন আমরা মার্কেটে ফুল আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারবো। আপনাদের হয়তো মনে আছে যে কিছুদিন আগেই, তো ১৫-১৬ দিন আগে আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্স না টেক্সটাইল, কোন সেক্টরটা ভালো হতে পারে। আমি টেক্সটাইলের পক্ষে মত দিয়েছিলাম। দেখেন টেক্সটাইলগুলো বেশ ভালো করছে। তো আমরা আজকে যে আলোচনাগুলো করব তার মধ্যে প্রথমে একটা টেক্সটাইল নিয়ে আসি। চলেন, সামিরুদ্দিন টেক। সে একটা ভালো ঘোষণা দিয়েছিল। সে একটা ভালো ঘোষণা দিয়ে এখন সে একটা সাপ্লাই লেভেলের নিচে পড়ে আছে। অনেক কয়েকবার সে সাপ্লাইটাকে ভাঙার চেষ্টা করেছে। ১৪০কে অনেক কয়েকবার ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ভাঙার চেষ্টা করতে গিয়েও পারেনি। এটা হচ্ছে ১৪০ লেভেল। এটা নিয়ে আমার বহুদিন পূর্বে একটা অ্যানালাইসিস ছিল যে ১৪০ টাকা পার করতে না পারলে তামিরুদ্দিন টেক্সের কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ সে অনেকবার ট্রাই করেছে। সাম্প্রতিক সময়ে সেপ্টেম্বরে একবার ট্রাই করেছে, পারেনি। তারপরে অক্টোবরে একবার ট্রাই করেছে, পারেনি। সে আবার ট্রাই করবে কিন্তু এটা ব্রেক করার। আমরা যদি এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আঁকানোর চেষ্টা করি, আমরা আঁকাতে পারবো। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাইস যেদিকে যাবে সেদিকে সে ব্রেকআউট করবে। সম্ভাবনা আছে এই শেয়ারটা এটা ব্রেকআউট করার। এটা ব্রেকআউট করে রিটেস্ট করতে যদি আসে, তাহলে পারে আমরা এখানে এন্ট্রি দিতে পারি। আমাদের প্রথম টার্গেট হবে 1:2। মনে রাখবেন, রিস্ক রিওয়ার্ড রেশিও, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট না করে যদি ব্যবসা আপনারা শুরু করেন, তাহলে এই ব্যবসায় কখনোই সফল হতে পারবেন না। এই ব্যবসার আলটিমেটলি আপনি লুজার হবেন। সুতরাং আপনার কাছে কতগুলো টাকা আছে, সেই টাকাগুলো দিয়ে কতগুলো শেয়ার কিনবেন, লট সাইজ কতটুকু হবে, এটা মাথাতে রাখতে হবে। অন ক্যাপিটাল 2%-এর বেশি ঝুঁকি নেওয়া যাবেই না। অসংখ্য শেয়ার পাওয়া যায় ভাই, প্রতিদিন শেয়ার পাওয়া যায়, সবাই শেয়ার দেয়। আমরা শুধুমাত্র বাছাই করব শেয়ারগুলোকে যে কোথায় কিনবো, এবং ঠিক মানি ম্যানেজমেন্ট করব যে কতগুলো শেয়ার কিনবো। আমরা একটা শেয়ার দিয়েই বড়লোক হব না, আবার একটা শেয়ার দিয়েই ফকির হয়ে যাব না। আমরা শেয়ার কিনবো সুন্দর করে, মাপ মতন শেয়ার কিনবো। আমরা বাজারে গিয়ে যদি 50 কেজির বাজার করে ফেলি, তাহলে সেটা বাসাতে নিয়ে আসাও একটা হ্যাসেল। সুতরাং আমরা আমাদের পরিমাণ মতো, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কতটুকু শেয়ার কিনলে পারে, কতটুকু লস হলে পারে আমরা সেটা সহ্য করতে পারবো, এটা মাথায় নিয়ে আমরা শেয়ার কিনবো। শেয়ার কেনার সময় লস ফোকাস করব, আমার স্টপ লস কোথায়, এবং যেটুকু স্টপ লস করছি তার দ্বিগুণ লাভ করতে পারছে কিনা, শুধু এইটুকু ফলো করে। এটাকে বলা হয় 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও নেন। অন ক্যাপিটাল 2%-এর উপরে ঝুঁকি নিয়েন না। মানে আপনার কাছে 10 লক্ষ টাকা থাকলে পারে কোনো একটা একক শেয়ারে 20,000 টাকার বেশি লস করবেন না, তাহলে ডিমোটিভেটেড হবেন না। তো এটা নিয়ে একটা 2 ঘন্টার লেকচার দেওয়া যায় যে কিভাবে আপনি এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করবেন। এইটা যদি না ফলো করেন, পৃথিবীর যত বড় মেন্টরের কাছেই আপনি যান, আপনি আলটিমেটলি লুজার হবেন।
কারণ মেন্টর আপনাকে শিখাই দিবে সুন্দর করে শেয়ার কেনানোর এবং দেখানোর জায়গা, আপনি হয়তো সেটা প্রয়োগও করবেন, কিন্তু পৃথিবীর এমন কোনো মেন্টর আছে কি যার কাছে যিনি 10 বার শেয়ার কিনলে 10 বারই লাভ করতে পারবেন? নাই। এরকম মেন্টর পৃথিবীব্যাপী খুঁজে আপনি পাবেন না। সফলতার হার এখানে 60-40, এটা হচ্ছে সর্বোচ্চ যারা বেস্ট তাদের উইন রেশিও। তো আপনাকে তো 4 বার লস হবে এরকম মানসিকতা নিয়ে, যেবার আপনি অনেক টাকা দিয়ে শেয়ার কিনলেন সেবারই যে লস হবে না তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং স্টপ লস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, লট সাইড স্টিক, এগুলো যদি ঠিক না করে শেয়ার কিনেন তাহলে পরে লস হবে। চলেন তারপরে যাই সাইহাম কটন টেক্সটাইলগুলো আগে দেখি। সায়াম কটন দেখেন সুন্দর করে আগাচ্ছে, ও এখানে একটা সাপ্লাই নিয়েছে, ওর সামনে শুধুমাত্র একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে এই ঝামেলাটা, ওই ঝামেলাটা দেখাবো কি দিয়ে, এই যে এই ঝামেলাটা দেখেন এখানে এখানে, এবং আমরা যদি দেখতে চাই তাহলে এখানে একটা ঝামেলা আছে। আপনারা বলেন তো এই ঝামেলাটা পার করতে পারলে সায়াম কটন আশা করি ইনশাআল্লাহ অনেক দূর যাবে। সায়াম কটনের আর একটা ভালো দিক হচ্ছে, সায়াম কটনের একটা ভালো দিক হচ্ছে কারেকশন ডেগুলোতে ভলিউম কম, এইটা একটা ভালো দিক। তার মানে কি, কারেকশন ডেগুলোতে বড় পার্টিরা শেয়ার সেল করেনি, সাধারণ পার্টি সাধারণ মানুষ আমাদের মতন তারা হয়তো প্রফিট টেক করেছেন বা আমরা ভয়ে শেয়ার সেল করে দিয়েছি, কিন্তু বড় পার্টিরা শেয়ার সেল করেননি। কারেকশন ডেতে ভলিউম কম একটা ভালো দিক, বিশেষ করে রানিং শেয়ারের ক্ষেত্রে আমাদের একটা সুন্দর জায়গা ব্রেকআউট করে সে উপরের দিকে উঠে গিয়েছে, এই যে এরকম জায়গা। তো আমরা এখন এই শেয়ারটাকে নিয়ে একটু আশাবাদী যে শেয়ারটা হয়তো উপরের দিকে গেলে পরে টার্গেট অনেকখানি। তো এটা একটা বেশ পছন্দের শেয়ার মানে আমার। তারপরে চলেন টেক্সটাইলগুলো নিয়ে আগে শেষ করি। সিমটেক্স, সিমটেক্স নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক ওয়ালে, যে শেয়ারটা একটা সুন্দর ডিমান্ড লেভেলে চলে আসে। ডিমান্ড লেভেলটা দেখেন কোথায়, ডিমান্ড লেভেলটা দেখেন, এই যে ডিমান্ড দেখতে পাচ্ছেন, ডিমান্ড আর একটু পিছন দিকে যাই, ডিমান্ড 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 লেভেল, আমি আপনাকে ডিমান্ড লেভেলটা দেখালাম। আমি বলেছিলাম যে শেয়ারটা 20 টাকা, আমি বলেছিলাম এই কথাটা বলতে আমার অস্বস্তি লাগে, মাফ করবেন। তো দেখেন ডিমান্ড লেভেলে এসে সে সুন্দর একটা স্পিনিং টপ তৈরি করেছে, একটা ইনডিসিশন তৈরি করেছে। কেন ইনডিসিশন তৈরি করলো? এত 3 ব্ল্যাক ক্রো নিয়ে ক্যান্ডেলটা এখানে পড়লো, পড়ার পরে তো আরো পরে যাওয়ার কথা ছিল। একটা ইনডিসিশন, ইনডিসিশনই আমাদেরকে বলে যে কিছু একটা হবে। কনফার্মেশন ক্যান্ডেল পরেরটা দেখেন, তারপরে মনে হয় না আমাদেরকে দাম করে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে দিয়েছে, ভালো ভলিউম, পরে ক্যান্ডেলটা ইনসাইড বার, ভলিউম নাই। এখন কি করতে হবে? আমরা কি লাভ দিয়ে শেয়ারটা কিনবো? না, আমরা লাভ দিয়ে শেয়ারটা কিনবো না। এই যে ইনসাইড বার দেখছি আমরা এখানে, এই ইনসাইড বার আমরা এখানে দেখছি, এই ইনসাইড বারের মাথা যদি ব্রেক করে, মাথাতে রাখবেন, ইনসাইড বারের মাথা ব্রেক করলে আমরা এন্ট্রি দিব। আমাদের টেক প্রফিট হবে কতটুকু বলেন? কমপক্ষে 1:2। আমাদের দেশে যেহেতু 2 দিনের ম্যাচুরিটি একটা ব্যাপার থাকে, একটু ঝামেলা হয় এভাবে শেয়ার কিনতে। তারপরেও আমরা যদি শেয়ারটাতে লং টার্মে যদি ধরি, লংয়ে যদি আমরা শেয়ারটা যদি প্রফিট টার্গেট ধরি, তাহলে পরে আমাদের টার্গেট হওয়া উচিত শেয়ারটাতে কত বলেন? এই 27 টাকার মতো। কেমন? আমরা এখানে একটা চমৎকার রিস্ক রেওয়ার্ড রেশিও পাই। তো এই ধরনের শেয়ারগুলো সাধারণত দেখেন এই একই ঘটনা এখানে ঘটছিল না সিমটেক্সের ক্ষেত্রে? এখানে দেখেন আর এখানে দেখেন, একটা ইনসাইড বার, আগের ক্যান্ডিডেট চমৎকার ভলিউম, এই ভলিউম, পরের এটা কথা বলছি, আগে ক্যান্ডেলের চমৎকার ভলিউম, পরের ক্যান্ডেলে দেখেন এই নাই, এই ভলিউম নাই, প্রাইস ব্রেক করে উপরের দিকে উঠে গিয়েছে। ঠিক এরকম একটা ঘটনা এখানেও ঘটতে পারে, আমি বলছি না যে ঘটবে, ঘটতে পারে। আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। কোথায় কিনবেন, কিনবেন কি কিনবেন না আপনারা নিজেরা গবেষণা করবেন। এরকম যদি কেউ থাকতো আমাকে যে বাজারের ভালো ভালো শেয়ারগুলো নিয়ে আমার সামনে একটু উপস্থাপন করছে, তাহলে খুব ভালো হতো, আমি আমার মতন একটা বেছে নিতাম। তো দেখেন এখানে একটা সুন্দর পজিশন, এখানেও একটা সুন্দর পজিশন, এই পজিশন একই একই রকম সিনারিও তৈরি করেছে। আমরা আমাদের মতন সিদ্ধান্ত নিব এই জায়গাতে কি করা যায় বা কি করতে হবে। আচ্ছা, গেল সিমটেক্স গেল, এবার চলেন ভিএফএস। আমি সব নিয়ে কাজ করছি আজকে, টেক্সটাইলগুলো নিয়ে আগে শেষ করে দিই। ভিএফএস, ভিএসএফ শেয়ারটা দেখেন সুন্দর ভলিউম নিয়ে আগাচ্ছে, একই ঘটনা, কারেকশন দিতে কারেকশনের ভলিউম কই? আগের দিনের ক্যান্ডেলটা সুন্দর করে উপরের দিকে উঠে গিয়েছে। আমি বলছি না শেয়ারটা এখনই দৌড় দিবে বা আপনি এখনই কিনেন, ওইটা আপনি সিদ্ধান্ত নেবেন।
কেমন দিন শেষে লাভ এবং লস দুইটাই আপনার। আমরা দেখতে চাই যে এই শেয়ারটা কেন এখানে এরকম থমকালো। শেয়ারটা প্রথমত আমরা কিন্তু এই শেয়ারটা বহু আগে থেকে কিনছি। শেয়ারটা আমরা 8.5 টাকায় কিনেছি, 9 টাকা 90 পয়সা একবার কিনেছি, প্রফিট টেক করছি আর ছাড়ছি। তারপরে দেখেন এই শেয়ারটা ঠিক এরকম করার কারণ হচ্ছে এই জায়গাতে একটা সাপ্লাই আছে। আমরা এখন ডেলিতে যাই, ডেলিতে যাওয়ার পরে আমরা এখন দেখি কোথায় সাপ্লাইটা আছে। ঠিক আছে, আপনারা এখন কি করবেন বলেন? আপনার শেয়ারটা এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে স্টপ লসটা খুব ছোট্ট হয়, এই স্টপ লস হয়। স্টপ লসটা ঠিক করে আপনারা এন্ট্রি দিবেন কি দিবেন না সেটা আপনারা ঠিক করেন। শেয়ারটা ভালো, শেয়ারটা নিচের দিকে পড়তে গিয়ে পড়েনি, শেয়ারটা নিচের দিকে পড়তে গিয়ে একটা লোয়ার প্রাইস রিজেক্ট হয়েছে। এরকম ক্যান্ডেল অনেকগুলো হয়েছে কিন্তু গতকালকে মার্কেটে এরকম ক্যান্ডেল বেশ কয়েকটা হয়েছে। বিএসসিতে এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে, অ্যাপেক্স ফুটে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটা নেমে গিয়েও শেষ পর্যন্ত উঠে গিয়েছে এবং ভালো ভলিউম। তো আমরা এই শেয়ারটার দিকে খেয়াল রাখবো যে এই শেয়ারটার সামনে কি করতে পারছে। আচ্ছা, আমরা আগে চলেন শেষ করি অ্যাপেক্স স্পিন। টেক্সটাইলগুলো আগে ধরি। অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা দেখেন ও সুন্দর করে দাঁড়ায় আছে। শেয়ারটাতে ভলিউম দেখেন একেবারেই কম। সে কোথায় এরকম করছে, একটা সাপ্লাই পয়েন্ট আছে এই জায়গাতে, দেখা যায় সাপ্লাই পয়েন্টটা কোনো একদিন ধূপ করে এই শেয়ারটা সার্কিট দিয়ে দিতে পারে উপরের দিকে দাম করে। আর আমাদের স্টপ লস পয়েন্টটা কোথায় ভাই? ঝুঁকি নিয়েই তো আমাদের ব্যবসা করতে হয়। আমাদের স্টপ লস পয়েন্টটা হচ্ছে 150 টাকা, রাউন্ড 150 টাকা। এখন চলে কোথায়? 165 টাকা। 15 টাকার স্টপ লস, মেলাখানি স্টপ লস, তাই না? অতখানি স্টপ লস দিয়ে শেয়ার কিনবেন না। আপনাদের প্রফিট টার্গেট কোথায়? 1:2, কমপক্ষে রিস্ক রেওয়ার্ড রেশিও 1:2 ছাড়া আমরা শেয়ার কিনবো না। 1, 2, এটা কি যৌক্তিক হয়? 1, 2, শেয়ারটা কোথায় আছে বর্তমানে? দেখেন শেয়ারটা প্রায় লাইফ হাইয়ের কাছাকাছি আছে। এ ধরনের শেয়ারগুলোতে ঝুঁকি আছে, শেয়ারটা লাইফ হাইয়ের কাছাকাছি আছে মোটামুটি। দেখেন ও যদি পার করতে পারে এই জায়গাটা সাপ্তাহিক চার্ট দিয়ে আগামী দিন, তাহলে পরে বেশ খানিকটা ভালোই হয়। আমরা যদি লাইন চার্টে যাই তাহলে পরে দেখতে পাবো। দেখেন মোটামুটি আর একটু তুলে দেন, এই দেখেন এটা হচ্ছে ওর লাইফ হাই। তো ও যদি শুধুমাত্র 170 টাকা পার করতে পারে, উপরের দিকে যাওয়ার অসম্ভব জায়গা আছে শেয়ারটাতে। একটা ওয়াচ লিস্টে রাখার মতো শেয়ার। রাখবেন কি রাখবেন না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। অ্যাপেক্স স্পিনিং গেল, অ্যাপেক্স ফুড। আচ্ছা, আমরা টেক্সটাইল কি শেষ করে দিলাম? আর একটা শেয়ার আছে মালেক স্পিনিং। মালেক, আমরা আজকে শুধু টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করছি, তাই না? মালেক স্পিনিং শেয়ারটা নিয়ে আমার অ্যানালাইসিস ছিল। আমি বলেছিলাম শেয়ারটা এইখানে থাকা অবস্থাতে যে শেয়ারটা 26 টাকা 27 টাকায় নামবে। শেয়ারটা 26 টাকা 27 টাকা 26 টাকা থেকেই ঘোরা শুরু করছে আলহামদুলিল্লাহ। এখন বলেন, এই দেখেন এইখানে যে ভলিউমগুলা দেখছেন না, এই ভলিউমগুলো কোথায় আছে বলেন তো? এইখানে আছে ভলিউমগুলা, এইখানে আছে। তার মানে যখন এখানে যারা শেয়ার কিনে রাখছিল বড় ভলিউমে, তাদের মনে করেন নাভি ত্রাস অবস্থা। তারা স্টপ লস নিতে পারেনি, তাদের অনেকগুলো টাকা হাউসে আটকাইয়া আছে। হাউস তাদেরকে বারবার ফোন দিচ্ছে যে টাকা শোধ করে দেন। বা যারা নিজের নগদ টাকাতে কিনেছেন তারাও দেখেছেন শেয়ারটা কিনেছি 34 টাকা 32 টাকা 33 টাকা রেটে, সে শেয়ারটা নেমে গিয়েছিল 26 টাকা রেটে, অনেক টাকা লস। সে শেয়ারটা যখন রিকভারি করে 32 টাকা 33 টাকা রেটে যাবে, তখন তাদের অনেকেই শেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করবে এবং ওই চাপটা শেয়ারটাকে নিতে হবে। তাহলে আমাদের আপাতত টার্গেট থাকবে শেয়ারটাতে 32 টাকা থেকে 33 টাকা, মনে রাখবেন। যারা গতদিনকে শেয়ারটা কিনেছেন তারা ম্যাচুর ডেটে এই জায়গাতে শেয়ারটা এদের সাথে সাথে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি শেয়ারটা উপরের দিকে যায়, সেটা গেল। অন্তত পক্ষে 60% শেয়ার ছাড়েন, 40% শেয়ার রাখেন। তো যদি রাখতে চান আর কি, কিন্তু সম্পূর্ণ শেয়ার রেখেন না, রাখলে পরে ও নিচের দিকে কারেকশানে যাবে। অথবা শেয়ারটা আরেকটা ভাবে কিনতে পারেন যদি আজকে সে কারেকশানে যায়, কারণ এখানে একটা সাপ্লাইয়ের মুখে পড়েছে, সে যদিও ভলিউম নাই এই জায়গাতে। যদি কারেকশানের দিকে যায়, যদি আপনি শেয়ারটা 28 টাকা 50 পয়সার দিকে পান কিনেন, তখন স্টপ লস ছোট হবে।
টাকা 20 পয়সা স্টপ লস ধরে তখন আপনি এই 32 টাকা 33 টাকার প্রত্যাশা শেয়ারটা কিনতে পারবেন। কিন্তু যদি আপনি এখন লাভ দিয়ে শেয়ারটা 30 টাকাতে কিনে ফেলে দেন, তাহলে পরে আপনি ম্যাচুর ডেটে শেয়ারটা ম্যাচুর নাও পেতে পারেন। এটা একটা মাথায় রাখার মতো বিষয়, এটা মাথায় রাখবেন। তা না হলে পারে এই শেয়ারটা থেকে প্রফিট বের করা কঠিন হবে। ঢাকা ডাইং, এটা আমাদের টেক্সটাইলের সর্বশেষ শেয়ার। ঢাকা ডাইং শেয়ারটা খুব স্ট্রাগল করছে এই জায়গাটা পার করার জন্য, 19 টাকা 20 টাকা জায়গাটা পার করার জন্য খুবই স্ট্রাগল করছে। স্ট্রাগল করে 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 দেখেন এইটার ঠিক মিডিল পয়েন্টটা হচ্ছে এরকম জায়গায়, তাই না? এইটার মিডিল পয়েন্ট, এটার মিডিল পয়েন্ট হচ্ছে এটা আপার আপার সিলিং, এটা লোয়ার সিলিং, আর মিডিল পয়েন্টটা হচ্ছে এরকম জায়গায়। তো এ দেখেন এইখানে এসে একবার এখানে রিটেস্ট করে বা উপরে গিয়েছে, এখানে এখানে একবার এখানে নামার সময় ভলিউম অবশ্য খুবই খুবই মানে নগণ্য ভলিউম পাচ্ছে। তো ঠিক এরকম জায়গাতে সে বাউন্স করে উপরের দিকে ওঠার চেষ্টা আবারও করছে। আমরা ভলিউম নাই, আমরা যদি দেখি যে এই শেয়ারটা 20 টাকার রেঞ্জটা পার করছে বেশ ভালো ভলিউম নিয়ে, ভালো ক্যান্ডেল নিয়ে, তাহলে পরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার বিবেচনা করতে পারি বা করব। কেমন জাস্ট আমি দেখাই দিই যে এই জায়গাটা যদি পার করতে পারে এই শেয়ারটা, তাহলে পরে ডেফিনেটলি আমরা চিন্তা করব শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা। কেন যাচ্ছে না? সে বারবার এখানে বাধাগ্রস্ত হচ্ছে, বারবার বারবার এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, একদম ভলিউম নাই, ড্রাই ভলিউম। কেমন? সো আমরা একটু খেয়াল করে দেখবো যে এই শেয়ারটা উপরের দিকে যায় কিনা। ওকে, আমাদের টেক্সটাইল শেষ। এবার আমরা আসবো হচ্ছে কোনটা নিয়ে বলেন? এবার আমরা আসবো অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স গ্রুপের একটা শেয়ার নিয়ে, জুতা ফুড। অ্যাপেক্স ফুড শেয়ারটা দেখেন, ও ও ও এই শেয়ারটাতে আমার ভলিউম আছে মাথার উপরে এরকম জায়গায়, সে উপরের দিকে উঠছে। ওই যে ভিএসএফ এর মতন অনেকগুলো শেয়ার তৈরি করেছে, তার মধ্যে দেখেন এইটা একটা। আমরা এই শেয়ারটার দিকে নজর রাখবো। ভলিউম নাই, কারেকশন ডেতে খুব একটা আগের দিনে একটা শক্ত ক্যান্ডেল তৈরি হয়েছে। যাদের কাছে শেয়ারটা আছে তারা দেখবেন যে এই বড় যে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হলো, পজিটিভ ক্যান্ডেলটাকে যদি সে সম্মান করে রাখে এবং আজকে যদি শেয়ারটা 186 টাকা 87 টাকার উপরেই থাকে, তাহলে শেয়ারটা মুভে আসবে। আজকে শেয়ারটাকে মুভে আসতেই হবে। যদি নিচের দিকে নেমে যায় তাহলে শেয়ারটা খারাপ হয়ে যাবে। যে কোনো মূল্যে আজকে শেয়ারটাকে মুভে আসতে হবে অ্যাপেক্স ফুডের ক্ষেত্রে। তারপরে আসেন আর একটা শেয়ার নিয়ে আলোচনা করি, বিএসসি। খুবই আলোচনা হচ্ছে চারদিকে, বিএসসি 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 বিএসসি। তো বিএসসির ক্ষেত্রে দেখেন ওই যে বললাম কি বলে ভিএফএস এর মতো অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে গতকালকে। দেখেন এটারও লোয়ার প্রাইস রিজেক্ট হয়েছে। এখন আমরা কি করব বলেন? এই শেয়ারটা কিনবো? আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে 112 টাকা 11 টাকা রেটে। তো এই শেয়ারটা এবিসিডি প্যাটার্নটাও পূর্ণ করেছে। আমরা যদি দেখি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মোটামুটি কভার করেছে। তো আমরা কি করতে পারি এই শেয়ারটাকে? আমরা শেয়ারটাকে ডেফিনেটলি এই শেয়ারটা একটা ভালো শেয়ার। কেন ভালো শেয়ার আমি বলি, দেখছেন কেউ ঝামেলা করছে, কেন ভালো শেয়ার সেটা বলি। কেন ভালো শেয়ার সেটা বলি। দেখেন এই শেয়ারটা সুন্দর। আমি একটু উইকলি চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই। এই শেয়ারটা সুন্দর, আমার একটা সাপোর্ট পেয়েছে এই জায়গাতে। এটা একটা সাপোর্ট জোন এই শেয়ারটার। কেমন আপনারা দেখেন, এই দেখেন এইখানে 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 এবং এখানে এই জায়গাতে এটা একটা সাপ্লাই ডিমান্ড জোন। এই সাপ্লাই ডিমান্ড জোনে শেয়ারটা সাপোর্ট পেয়েছে। যদি না পেতো, শেয়ারটা যদি এটা নিচে মানে 100 টাকার নিচে নেমে যেত, ক্লোজ হতো, তাহলে পরে এই শেয়ারটা ওই যে ইন্ডেক্স যেমন 46 টাকা 4600 নিচে নেমে গেলে পরে এটাকে আর স্মার্ট মানিও তুলতে পারতো না। ঠিক সেই রকম ভাবে বিএসসি যদি 100 টাকার নিচে নেমে যেত, তাহলে বিএসসিকেও আর স্মার্ট মানি তুলতে পারতো না। এটা স্মার্ট মানি খুব ভালো মতো জানে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শেয়ারটার লং টার্ম টার্গেট অনেক বেশি, প্রায় 150 টাকা। ওকে, তাহলে আমরা কি করব শেয়ারটা? তাহলে পরে কি আমরা এখন যে কোনো মূল্যে গিয়ে কিনবো? আমরা একটু ওয়েট করব শেয়ারটাকে নিয়ে। যদি একটু কমে কেনা যায়, যদি একটু ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায় শেয়ারটা, যদি শেয়ারটা একটু নিচের দিকে নেমে গ্যাপটা পূরণ করতে আসে, আমরা নিতে ভুল করব না। ভাই ধরেন আপনি খুব শিখলেন, অনেক একদম একটা মৃতদেহের উপরে অনেক সার্জারি করলেন। সার্জারি করার পরে যখন একটা জীবন্ত মানুষকে নিয়ে আসলো, আপনাকে যখন দিল, আপনি এখন ডাক্তার হয়ে গেলেন। এখন যদি সার্জারি করতে গিয়ে আপনার হাত কাঁপে,
তাহলে কি সার্জারি করতে পারবেন? আপনি আপনি শিখেন, আপনি দেখেন, তারপরে যখন জায়গাগুলোতে শেয়ারগুলো আসবে তখন আপনাকে নিতে হবে সাহস করে। যৌক্তিক স্টপ লস নিয়ে মানি ম্যানেজমেন্ট করে কতগুলো শেয়ার কিনবেন সেটা হিসাব করে আপনাকে শেয়ার কিনতে হবে। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে। তাহলে পরে আমরা এই শেয়ারটাকে একটু কারেকশনের অপেক্ষায় থাকবো। যদি কারেকশন না দেয় তাহলে কি করব বলেন? যদি কারেকশন না দেয়, আমরা যদি এই জায়গাতে শেয়ারটা কিনি তাহলে আমাদের স্টপ লসটা কোথায় হবে? হ্যাঁ, আমরা যদি এই জায়গাতে শেয়ারটা কিনি, ধরেন এই শেয়ারটা দৌড় দিল আজকে এই জায়গার উপর দিকে দৌড় দিল, তাহলে পর আমরা যদি কিনি সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা একটু টাফ হয়ে যায়। সঠিক স্টপ লস জায়গাটা তখন আমরা কোথায় খুঁজে পাবো? আমরা কেনার সময় আগে স্টপ লসটা দেখার চেষ্টা করব। তো স্টপ লসটা অনেক বেশি হয় আর কি তখন। তখনও সম্ভাবনা থাকবে না তা না, কিন্তু আপনার ঝুঁকির মাত্রাটা বেশি হয়। কিন্তু ও যদি কারেকশানে আসে, একটা সুন্দরভাবে যদি এখানে একটা কারেকশান দেয়, তাহলে পরে আমরা যদি এখানে কিনি তাহলে পরে আমাদের স্টপ লসটা একবার সুন্দর যৌক্তিক পর্যায়ে আসে। আমরা দেখবো শেয়ারটা যে ও কারেকশনে আসে কিনা, অল সাইড দিয়ে শেয়ারটা ভালো, শেয়ারটা সামনের দিকে মুভ করার জায়গা আছে, আমরা একটা কারেকশনের অপেক্ষায় থাকবো। কি বলে, আইটি সেক্টর জেনেক্সিলটা তো আমরা অনেক আগে থেকেই বলছি আপনাদের সামনে, জেনেক্সিল শেয়ারটা ভালো হবে। দেখেন শেয়ারটা সুন্দর মুভ দিয়ে গিয়েছে, 25 টাকা ক্রস করে গিয়েছে, এটা একটা ওর সাপ্লাই ডিমান্ড জোন ছিল, পার করে গিয়েছে, ইনসাইড বার ব্রেকআউট করেছে। শেয়ারটা দেখেন ইনসাইড বার ব্রেকআউট করার পরের দিনে যেদিকে ইনসাইড বার হয়েছে সেদিকে ভলিউম কম, খুব সিগনিফিক্যান্ট একটা সিগন্যাল যে এই শেয়ারটাতে ভলিউম কম। মানে কি, কারেকশনটাতে ভলিউম কম মানে হচ্ছে বড় পার্টি শেয়ার সেল করছে না। কারেকশনটাতে ভলিউম কম মানে হচ্ছে এখানে ছোট খুচরা পার্টি শেয়ার প্রফিট নিচ্ছে বা প্যানিকড হয়ে শেয়ার ছাড়ছে। বড় পার্টি শেয়ার সেল করলে কোনো এটুকু ভলিউম হয় ভাই? বড় পার্টি শেয়ার সেল করলে এবারে এই শেয়ারটাকে এই ভলিউমটাকে আমি আপনি করেছি, করে কি এই টাকাটা পার করলাম? না, স্মার্ট মানি করেছে, যাদের অনেক টাকা আছে তারা করেছে। এই ভলিউমগুলো আমি আপনি করতে পারি না। দেখেন এই ভলিউমগুলো আমার আপনার করা, দেখেন এই ভলিউমগুলো আমার আপনার করা, কেমন? এই ভলিউমগুলো আমার আপনার করা, কিন্তু এই ভলিউমগুলোকে আমি আপনি করতে পারেছি। কতগুলো ভলিউম দেখেন তো, আমরা যদি দেখি এখানে এই 21 লাখ ভলিউম করাকে চারটিখানি কথা আমরা করতে পারবো এই শেয়ারটাতে? আমরা করি নাই। শুনেন, ক্যান্ডেল আমাদেরকে গল্প বলে যে এখানে বায়ার এবং সেলার কে জিতলো, কিন্তু এই ভলিউম আমাদেরকে সত্যটা বলে। তাহলে একটা গল্প সত্যি না মিথ্যা সেটা আমরা ভলিউম এবং ক্যান্ডেল দুইটা মিলাই করব। মজার বিষয় না? আমি আপনাকে একটা গল্প বলতেছি যে আমি সুন্দরবনে গিয়েছিলাম, একটা বাঘ দেখলাম, বাঘটা আমাকে আটকায় ফেলে দিল। আমি মাছ মারতে গিয়েছিলাম ছিপ নিয়ে, বাঘটা আমার কাছে আসলো। আমি বললাম যে বাঘ তুই চলে যা, আমি হচ্ছে অমুক দেশের বাদশা। বাঘ বলছে যে না আমি তোকে খাবো। তখন আমি করলাম কি, হাতে থাকা ছিপ দিয়ে মারলাম জোরে একটা, বাঘটার গালের পরে বাড়ি, বাঘটা কাঁদতে কাঁদতে চলে গেল। এটা হচ্ছে গল্প, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার কাছে প্রমাণ নাই কোনো। তো সরি, তো এই ক্যান্ডেল আমাদেরকে স্টোরি বলে, কিন্তু সত্যটা বলে হচ্ছে ভলিউম। গল্পটা সত্যি না মিথ্যা এটা হচ্ছে প্রমাণ, কেমন? তো দেখেন এইখানে হচ্ছে ইনসাইড বারের মধ্যে কোনো ভলিউম নাই। তার মানে এই গল্পটা ভুয়া গল্প, মিথ্যা গল্প। এই গল্পটা হচ্ছে, এই ক্যান্ডেলটা হচ্ছে বাস্তবতা, এটাতে প্রমাণ আছে। সুতরাং এই প্রমাণটা একে আরো উপরের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তো কিছু কিছু ক্ষেত্রে কনফিউজড ভলিউম, আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এগুলা, যে কিছু কিছু ক্ষেত্রে কনফিউজড ভলিউম থাকে, ওই জায়গাতে আমরা কনফিউজড হয়ে যাই। কনফিউজড ভলিউমের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। ভলিউম অনেক রকমের ভলিউম আছে, কনফিউজড ভলিউম, ওই ভলিউম নিয়ে এখন কথা না বলি। তো কনফিউজড ভলিউমগুলো আপনাকে কনফিউজড করে দিবে, এবং আপনাকে ওই রকম জায়গাতে আপনার উচিত ওই কনফিউজড ভলিউমটার গল্প, মানে এমন ভাবে গল্পটা বলা হচ্ছে আপনার কাছে যে আপনি ঠিক বুঝতেও পারছেন না সত্যি না মিথ্যা, সত্যি না মিথ্যা। ক্ষেত্রে আপনি কি করবেন? গল্পটা বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন? কোনোটাই করবো না, আমরা দূরে থাকবো। ওকে ফাইন। তো দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে জিনিক্সিল নিয়ে একটা জিনিস বোঝালাম যে ক্যান্ডেল স্টিক আমাদেরকে, আমরা যদি প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করি, আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই যে আমরা হচ্ছে ন্যাকেড ট্রেডার, আমরা খালি চোখে ট্রেড করি। আমাদের চার্টে কোনো রকমের কোনো ইন্ডিকেটর থাকে না, আমরা ইন্ডিকেটর বিহীন, দেখেন আমার চার্টে কোনো ইন্ডিকেটর নাই, ইন্ডিকেটর বিহীন অ্যানালাইসিস করি। আমরা ইচুমুচু ক্লাউড, তারপরে বুলিঙ্গার ব্র্যান্ড, তারপরে প্যারাবোলিক এসআর, এরকম হাজার হাজার ইন্ডিকেটর দিয়ে গোটা চার্টটাকে ভরায় ফেলি না। আমরা শ্বাস নেওয়া জায়গায় রাখি এবং আমরা পিওর প্রাইস অ্যাকশন দিয়ে কাজ করি। ইন্ডিকেটরগুলো ল্যাগিং, ইন্ডিকেটরগুলো ঘটনা ঘটার পরে তথ্য দেয়, কিন্তু প্রাইস অ্যাকশন সঙ্গে সঙ্গে তথ্য দেয়।
যে এটা যে মিথ্যা গল্প, আমরা ট্রেড চলাকালীন অবস্থাতেই বুঝতে পারছিলাম যে এটা মিথ্যা, এটা ভুয়া, এই গল্পটা টিকবে না, প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে। জাস্ট বিষয়টা হচ্ছে এতটাই সহজ। তো এই শেয়ারটা নিয়ে আমরা 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 দেখব, এই শেয়ারটা আমরা ফলো করছি, এই শেয়ারটা আমাদের কাছে আছে, আমরা এই শেয়ারটা কিনেছি 25 টাকার রেটে, আমরা এটা সামনে উপরের দিকে বিক্রি করব। চলেন যাই এবার আর একটা শেয়ার, কতগুলো শেয়ার দিচ্ছি দেখেন তো। এবার যাই বিডিকম। ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আইটি সেক্টরে আমাদের জেনেক্সিল আছে, এবার আমরা আইটি সেক্টরে আর একটা শেয়ার নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বিডিকম। বিডিকমের গল্পটা মেরে একটা গল্প, কারণ এখানে ভলিউম নাই, কেমন তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সে একটা সুন্দর সাপোর্ট লেভেলে সাপোর্ট পেয়েছে। এটা হচ্ছে সাপোর্ট লেভেল, সাপ্লাই লেভেল, ডিমান্ড লেভেল, সরি এই ডিমান্ড লেভেলে সে ডিমান্ড পেয়েছে। ডিমান্ড লেভেলে ডিমান্ড পেয়ে সে উপরের দিকে উঠছে, উঠতে গিয়ে সে এখন কি করছে, সে এই যে ইন্ডেক্সের মতন অবস্থা করেছে, করার পরে সে এই জায়গাতে ওঠার চেষ্টা করছে। সুতরাং এইটা একটা পোটেনশিয়াল শেয়ার হতে পারে। আমাদের আপাতত টার্গেট খুব কম, এই 28 টাকা। তবে আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও চলে আসে এই শেয়ারটাতে। আমরা কিভাবে এন্ট্রি দেবো শেয়ারটাতে, তাহলে পারে আমরা জাস্ট এইটুকু স্টপ লস নিব, কতটুকু, 24 টাকা, আর এন্ট্রি হবে কত, 25 টাকা 60 পয়সায়। এই 1.5 টাকা ঝুঁকি নিতে হবে আমাদের এইটুকু প্রফিট করার জন্য। যাদের কাছে আছে তারা নিতে পারেন। একটু ভলিউমটা হলে পরে গল্পটা জমে যায়, কিন্তু ভলিউমটা হচ্ছে না। এই দেখেন এইখানে এই ভলিউমটা, এখানে যে ভলিউম ছিল, এরকম ভলিউম যদি এখানে থাকতো, এরকম ভলিউম হলে অবশ্যই ক্যান্ডেলটাও এরকম থাকতো না, বদলা যেত। আমরা দেখবো আজকে শেয়ারটা এটা পার করার পরে শেয়ারটা বেশ ভালো হওয়ার সুযোগ আছে। এটা কোথায়, এটা এরকম একটা জায়গা। তো আমরা আপাতত শেয়ারটাকে এ পর্যন্ত নিচ্ছি, তারপর এটা বাড়লে পারে তখন আমরা শেয়ারটাতে আরো বেশি করে এন্ট্রি দেবো, বা তখন আমাদের শেয়ারটা মূল লিস্টে চলে আসবে। আমরা এটা সাইড লিস্টে রাখলাম এই শেয়ারটা। বঙ্গজ, একটা লো পেইড আপের শেয়ার মঙ্গজ। বঙ্গজ শেয়ারটা নিয়ে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, মনে আছে কিনা আপনার জানি না। এসিআই বঙ্গজ এই দুইটা শেয়ার একসাথে ছিল। দেখেন বঙ্গজের ক্ষেত্রে আমরা এটাকে সব হটায় ফেলে দিই, এটা নিয়ে কাজ করেছিলাম এক সময়, এটা থাকলে পরে আপনাদের অসুবিধা হবে বুঝতে। ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন নি, আল্লাহ মাবুদ সে জানে। বঙ্গজের ক্ষেত্রে আমাদের দুইটা জায়গা আছে এই জায়গাতে চার্টের, একটা হচ্ছে এই জায়গা আর একটা হচ্ছে এই জায়গা, তাই না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি ভাবে এরকম জায়গায়, আর একটু নিচের দিকে নামাই দিই, এটা যৌক্তিক হয়, এই রকম জায়গায় আমাদের টার্গেট। সেটা কত, 60 টাকা। তাহলে বঙ্গজের সর্বোচ্চ টার্গেট 60 টাকা। কিন্তু আছে, কিন্তু বঙ্গজ দেখেন এই জায়গাতে বারবার হোঁচট খেয়েছে এবং এই জায়গাতে এসেই সে হোঁচট খেয়েছে। আবার হোঁচট খাওয়ার পরে আমাদের ভলিউমের গল্পটা কি বলে দেখেন, আবার আমরা ভলিউমের দিকে তাকাই যে আসলে বাস্তবতা কি। এটা হচ্ছে আমাদের দুইটা ক্যান্ডেল, আমাদের এখানে ভলিউম কম, বড় ভলিউম নিয়ে পড়েনি, এবং এখানে পরের দিনকে একটা ক্যান্ডেল নিয়ে ওঠার চেষ্টা করছে উপরের দিকে। সাপ্তাহিক চার্ট আমরা যদি দেখতে যাই তাহলে পরে আমরা দেখতে পাই এখানে একটা ডজি তৈরি হয়েছে, ইনডিসিশন, ঠিক এরকম জায়গাতে, সাপ্লাই জায়গাতে ইনডিসিশন। তাহলে আমরা কি করব এই শেয়ারটাকে নিয়ে বলেন? এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে সাধারণত ইনডিসিশন হয়ে শেয়ার পড়েও যেতে পারে, আবার এটা ব্রেকআউটও করতে পারে। আমাদের টার্গেট হচ্ছে 160 টাকা 62 টাকা। আমরা দুটা কাজ করতে পারি, সপ্তাহ শেষে শেয়ারটা যদি এই ডজির উপরে ক্লোজ হয়, তাহলে আমরা এন্ট্রি দেব ডজির গোড়াটাকে স্টপ লস ধরে। আমাদের প্রফিট টার্গেট হবে 160 টাকা। দেখেন 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়ে যাচ্ছে। সরি, অনেকক্ষণ ধরে কথা বলছি। তো এইটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে, মেবি এরকম জায়গাতে এসে সে পড়ে না গিয়ে সে এখানে একটা ইনডিসিশন দিয়েছে, এবং এই ইনডিসিশনের পিছনে যে গল্পটা, যে ভলিউম, সে ভলিউমটাও আরেকটু বেশি হলে পারে আমরা একদম নিশ্চিত থাকতাম যে এটা মানে গোপন ষড়যন্ত্র চলছে এটা ভাঙার। তারপর আমরা দেখবো যদি ভাঙতে পারে আমরা এন্ট্রি দিব। ডেফিনেটলি ভালো ভলিউম হওয়া লাগবে গল্পটাকে সাপোর্ট দেওয়ার জন্য। সপ্তাহ শেষে যে ভলিউম দেখছেন তার থেকে বেশি ভলিউম হওয়া লাগবে এটা ব্রেক করার জন্য, তবে এই গল্পটা সত্য বলে আমরা ধরে নিব। তো মোটামুটি আমরা আজকে শেয়ার নিয়ে আর আলোচনা করছি না, এই শেয়ারগুলোই থাকলো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, প্রপার ওয়েতে ব্যবসা করবেন। এটা টাকা ডবল করার কোনো জায়গা না।
সাপ্তাহিক মান্থলি অন ক্যাপিটাল 5% যদি প্রফিট করতে পারেন তাহলে বছর শেষে দাঁড়ায় 60%। আমাকে একজন বলছে যে এটা কি গ্যারান্টি দিচ্ছেন? ভাই, আপনি যদি সঠিক মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে ব্যবসা করেন তাহলে মাসে 5% প্রফিট দেখবেন ইজিলি বের করতে পারছেন। আপনিই পারবেন, আমার কাছে আশা লাগবে না। 5% প্রফিট, 5% না হোক 4% করেন, 4 বারং 48, 50%। তাও না হয় না পারলেন 3% করেন, 3 বারং 36% করলেন। কোনো ব্যাংক, কোনো ফিনান্স প্রতিষ্ঠান কি আপনাকে 36% প্রফিট দিবে ইয়ারলি? দিবে না। তো কত সহজ না? আপনি ধরেন 3 মাসই ব্যবসা করলেন না, কোনো কোনো মাসে দেখবেন 20%, 25% প্রফিট হয়ে গিয়েছে। 2-3 মাস ব্যবসা করলেন না, গড় পড়তায় বছর শেষে অন ক্যাপিটাল, অন ক্যাপিটাল মানে আপনার কাছে কতগুলো টাকা আছে, অন ক্যাপিটাল বুঝতে পারে না অনেকে। কতগুলো টাকা আপনি ব্যবসাতে এঙ্গেজ করে রাখছেন, সেটা হচ্ছে আপনার অন ক্যাপিটাল। অন ক্যাপিটাল পার মান্থ 3 to 5% প্রফিট খুবই স্বাভাবিক, ধারাবাহিক প্রফিটের ক্ষেত্রে। কিন্তু যারা বলে যে আমরা অন ক্যাপিটাল ডবল ডিজিট প্রফিট করি, তারা সত্যি কথা বলে না। যারা বলে যে আমাদের প্রতিটা ট্রেডই লাভ হয়, তারাও সত্যি কথা বলে না। প্রতিটা ট্রেডে লাভ করার সক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই। তো আমরা এই বিষয়গুলো মাথাতে রাখবো। যদি ডিসিপ্লিন না হতে পারেন, যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন, যদি রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে এই ব্যবসা আপনার জন্য না। এই ব্যবসা করে আপনি কোনোদিন বাসাতে 1 টাকাও নিয়ে যেতে পারবেন না। আমাদের হাতে থাকা সব টাকা দিয়ে যদি আমরা একটা শেয়ার কিনি লোভের বশবর্তী হয়ে, তাহলে পরে আমরা হয়তো একবার, ওই যে আমি আমাদের স্টুডেন্টদেরকে বলি যে 4 রাস্তাতে গাড়ি চালানোর মতন, 4 রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল পড়ে গিয়েছে, আমি গাড়ির স্পিড 100 তুলে দিলাম, হয় বাঁচবো নাহলে মরবো। আপনি কয়বার বাঁচবেন? 1 বার, 2 বার। যেবার মরবেন সেবার আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনি রাস্তার সাথে মিশে যাবেন, এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট করবেন। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো ঠিক আছে, ভালো থাকেন, হ্যাপি ট্রেডিং, আসসালামু আলাইকুম।